গুমের শিকারদের জন্য স্বজনের অপেক্ষা রাষ্ট্রের জন্য বড় দায় বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সীমাবদ্ধতা থাকলেও গুম হওয়া মানুষকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান বিএনপি চেয়ারম্যান। দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেননি বিএনপির কর্মীরা। গুম ও হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ৭১ সালের যারা শহীদ হয়েছেন এদেশকে স্বাধীন করার জন্য, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিগত ১৬ বছরে যারা গুম ও হত্যা শিকার হয়েছেন, ২৪-এর আন্দোলন ও ৫ আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, প্রতিটি অন্যায়ের বিচার প্রতিষ্ঠা করতে হলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সেই পথেই যাচ্ছি কিনা সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি নির্বাচনের রাজনীতি। বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজকে যুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। তিনি আছেন আমার সাথে যুক্ত আছেন স্টুডিওতে, এবং আছেন মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, নির্বাচনের রাজনীতি নিয়ে আমরা কথা বলতে চাই। শুরুতে আসলে নির্বাচন এবং রাজনীতি এই বিষয়টি ২০২৬-এর এই বড় নির্বাচনটিকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এবং বিগত সময়গুলোতে আমরা নির্বাচনের যে চেহারা দেখেছি বা যেই পরিস্থিতি দেখেছি, পরিবেশ দেখেছি, তার সাথে ২০২৬-এর এই নির্বাচনটির কোনো পার্থক্য আছে কিনা, কোথায় থাকলে সেটি কোথায়, সেটি নিয়ে আমার আজকে আমি আলোচকদের সাথে আলোচনা করতে চাই। মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এখান থেকেই যে এবারে নির্বাচনে রাজনীতির বিভিন্ন কৌশল, রাজনীতির ধরন পাল্টাচ্ছে, রাজনীতির কৌশল পাল্টাচ্ছে, কারণ প্রেক্ষাপটটাই আসলে ভিন্ন। এবং কোনো একটি রাজনৈতিক দলের জন্যই রাজনৈতিক দলগুলোকে ভিন্ন ভিন্ন কৌশলে এবারে নির্বাচনে অংশ নিতে হচ্ছে। অন্যান্য নির্বাচনের থেকে পার্থক্যটা ঠিক এই মুহূর্ত পর্যন্ত আমরা কোথায় বলতে পারি এবারে নির্বাচনে? আহমেদ ফেরদৌস, শুরুটাই যদি আপনাকে দিয়ে করতে চাই। থ্যাংক ইউ সোনিয়া। লিটন ভাই এবং আপনার দর্শকদের সালাম। পার্থক্যটা হলো যদি বলি আমরা গণ অভ্যুত্থানের পরে আসলে ৩ দিন ছিল এই গণ অভ্যুত্থানের বিজয়টা। ৮ তারিখে আমরা যেটা একটা প্রাতিষ্ঠানিক বিপ্লব হয়েছে, মানে এখানে গণ অভ্যুত্থানটা শেষ হয়ে যায় বিকজ আগের সংবিধানের আন্ডারে এগুলি হওয়ার পরে ভাই ওনার সময় বলবে গুমখুন নিয়ে উনি ইজ এক্সপার্ট, গুমখুন তো হয়েছে। আর আপনি পার্থক্য বললেন সোনিয়া, আমার চাকরির শুরুতে ১৯৯১ নির্বাচন করেছি শাল্লা উপজেলায় ধীরাই, সুরঞ্জিত দাদার কনস্টিটিউয়েন্সি। লাস্ট ইলেকশন করিয়েছি ২০০১-এ দেলোয়ার হোসেন সাইদি এবং সুধাংশু শেখর হালদারের ওখানে। সো এইবারে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর রোলটা নিয়ে আমরা কিন্তু কনসার্ন। এটা নির্বাচন আসলে করে একটা সভ্য দেশে নির্বাচনের জন্য সেনাবাহিনী ডাকা, এটা ইটস নট রাইট, ঠিক আছে। বাট আমাদের বাংলাদেশে মানে যে কোনো কিছু হলে সেনাবাহিনী আনা হয়, এবং ভাইরা গুমখুনের জন্য আমাদের সেনাবাহিনীর যে বিচার করছেন আমি সমর্থন করি। সেই বিচারকে, যেই বিচারে আমি সেনাবাহিনীর একটা অফিসার বা আমাদের নিরপরাধ নিরস্ত্র মানুষকে গুলি করার কোনো ট্রেনিং দেই না। এবং র্যাব গঠন যখন করা হয়েছে বিএনপির সময়, তখন হিউম্যান রাইটস অর্গানাইজেশন ভাইরা প্রোটেস্ট করেছিল, বলেছিল এইটা দানবীয় একটা বাহিনী হবে। এবং আওয়ামী লীগের সময়, বিএনপির সময় গুমখুন হয়েছে, আওয়ামী লীগের সময় প্রচুর আকারে গুমখুন হয়ে আজকে আইসিসি যে ট্রাইব্যুনালটা হয়েছে, এখানে সেনাবাহিনীর অফিসারদের যে লেফট রাইট করানো হচ্ছে, ট্রলিং করানো হচ্ছে, এই সেনাবাহিনীটা তো রাষ্ট্রীয় সেনাবাহিনী, আপনার সেনাবাহিনী, ভাইয়ের সেনাবাহিনী, কোনো দলের সেনাবাহিনী না। সো এই সেনাবাহিনীকে এখন এত ট্রল করার পরে আমি সেনাবাহিনীতে যদি থাকতাম, ইলেকশন করাতাম, আই উড বি লাইক হেজিটেন্ট যে এটা আমরা ১৯৯১-এ করি নাই, ২০০১-এ করি নাই। এটা খুব স্বাভাবিক সোনিয়া। আর যে আইসিসি ট্রাইব্যুনালের যেই রায়টা হয়েছে, আমি আইনত জানি না, আমি বিনয়ের সাথে বলছি যে ক্যাপিটাল পানিশমেন্ট ইজ নট অ্যাকসেপ্টেড ইন্টারন্যাশনালি। এই জন্য আমাদের এখানে বেগম জিয়ার এখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসে উনি গিয়ে যে স্টেটমেন্টটা দিয়েছেন যে আমরা আসলে ফ্যাসিস্টকে এখানে আনতে পারবো না, যাদের মৃত্যুদণ্ড হয়েছে বঙ্গবন্ধু হত্যার মামলার
যেমন আনতে পারি নাই, হাসিনা গভর্নমেন্ট অনেক চেষ্টা করে আনতে পারে নাই, এদেরও পারবো না। আর কামিং ব্যাক টু দি রাজনৈতিক কৌশল, দেখেন রাজনৈতিক কৌশল বলতে আমি বিএনপি আর জামাতকে নিয়ে যদি বলি, ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আসি। 5ই আগস্ট পরবর্তী সময় বিএনপির হ্যাড এ গ্রিন ফিল্ড। এই ছাত্ররা, এই তরুণরা প্রথম বেগম জিয়াকে বের করেছে। আমি কোনো রাজনীতি দল করি না, আই রিপিট, বাট আমরা দেখেছি এরপরে বিভিন্ন কমিশনের নাম করে শিলংয়ের লোকজনরা এসে মনে হচ্ছে বিপ্লবের বিজয় নেতা হয়ে গিয়েছে। তারেক ভাই দেশে আসার পরে, উনি আমার স্কুলের বড় ভাই বলে তারেক ভাই বলছি, সেন্ট জোসেফের, উনি আসার পরে থিংস ওয়ার ডিফারেন্ট। বিকজ অনেকে সমালোচনা করছে, জামাত যেমন সমালোচনা করছে যে লেভেল প্লেইং ফিল্ড না। তা আমার প্রশ্ন হলো জামাতের কাছে, জামাত নিয়ে আসছি যে হোয়াট অ্যাবাউট লেভেল প্লেইং ফিল্ড অফ দি অ্যাডমিনিস্ট্রেশন? আপনারা যে আপনাদের ওখানে লোক রেখে গিয়েছেন। আবার বিএনপির যে দোষটা আছে যে চাঁদাবাজির যেই পর্যায়ে গিয়েছে, আজকে রিক্সাওয়ালার থেকেও চাঁদাবাজি হচ্ছে। গ্রামের লোক, আমি গ্রামে যাই শুনি, আপনি জানেন, আমি কাজ করি, বলতে পারি যে আহতদেরকে নিয়ে আমি এই জুলাই ভিকটিম 178 জন, আমরা যদি সময় পাই এটা চট্টগ্রাম বন্দর দিয়ে আমি এটা বলবো। আমাদের রাষ্ট্র বাংলাদেশ, এই 1400 জনের রক্তের উপরে তো এই উপদেষ্টারা বসছে, ইউনূস স্যার বসছে, সবাই বসছে। ইনসাফ করেছে? এক প্রশ্ন করেনি। তো এখন বিএনপির চাঁদাবাজির কারণে যে বিভিন্ন জরিপে দেখা যায় জামাতের ভোট বাড়ছে, মানুষের মধ্যে অ্যাকসেপ্টেন্সটা বেড়ে যাচ্ছে। আবার জামাতের কিছু মৌলিক প্রশ্ন আছে যে 71-এ জামাতের ভূমিকা কি ছিল, এটা নিয়ে এত লুকোচুরি কেন? ভুল করলে বলতে হবে উই আর সরি, পিরিয়ড। এটা তো বলে না, ছলে বলে কৌশল করে। নারী, ধর্ম আর জামাত এক না। রসুল্লাহর স্ত্রী ছিলেন বিবি খাদিজা, উনি একজন ব্যবসায়ী। আর জামাত যখন বলছে আমি জামাতের বিপক্ষে না, পক্ষে না, বলছে আপনাকে 5 ঘন্টা কর্মদিবস, বাকি 3 ঘন্টার বেতন কোত্থেকে দিবে রাষ্ট্র? গার্মেন্টস কর্মীদের উপরে। 1 2 নম্বর হলো, সোনিয়া আমি শেষ করে দিচ্ছি, 2 নম্বর হলো ওদের নারীদের নিয়ে যে লুকোচুরি। একটা নারী ক্যান্ডিডেট কেন নাই জামাতের ইয়াতে? আমি আমি অবশ্যই আরেকটা জিনিস টাচ করি কাইন্ডলি। হ্যাঁ, এই যে কৌশল বললেন, এখন ওসমান শহীদ হাদি মারা যাওয়ার পরে উই আর কনসার্ন, ভাই বলবে ওনারা গুমখুনের সাথে ছিল, উই আর কনসার্ন, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং আমরা চাই পুলিশ তার কার্যকারী ভূমিকা পালন করে। অবশ্যই আমরা 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 সেই প্রত্যাশাই তো করছি আসলে শুরু থেকে, যে অবশ্যই আইন শৃঙ্খলার বিষয়টি এবারের নির্বাচনকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করতে পারে কিনা, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর যে মনোবল সেটিও কি আসলে ফিরে এসেছে কিনা। আমরা যদি বলি যে আজকে জনাব তারেক রহমান বলছেন যে গুমের শিকারদের যারা স্বজনরা, যারা এখন পর্যন্ত অপেক্ষায় আছে, তারা হচ্ছে রাষ্ট্রের জন্য একটা বড় দায়। মানে এই দায় ঘোচানোরও একটা বিষয় রয়েছে বা দায় পূরণেরও একটা বিষয় রয়েছে। আমি নূর খান লিটন আপনাকে সংযুক্ত করতে চাই এই আলোচনায়, এবং যেটা বলছিলাম যে আসলে এবারের রাজনীতি বা এবারের নির্বাচনকে ঘিরে রাজনীতিতে নানা ধরনের কৌশল রাজনৈতিক দলগুলো নিচ্ছে। জোট গঠন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আদর্শগত মতভেদ থাকলে পারেও দেখা যাচ্ছে যে একই আদর্শের বোঝাতে গিয়ে ধর্মীয় লেবাস কিংবা নিজেদের পোশাক আশাকেও পরিবর্তন এনে ফেলেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। আমি একটু আপনার কাছে এবারের নির্বাচনের আলাদা যে জায়গাগুলা, মানে আপনি যদি সিগনিফিকেন্টলি বলতে পারেন যে এই সব জায়গাগুলোতে এবারের নির্বাচনটা আর সব নির্বাচনের থেকে আলাদা হতে যাচ্ছে, আপনি কি বলবেন নূর খান লিটন? দেখেন, এবারের নির্বাচনে অন্যান্য যে কোনো নির্বাচনের চেয়ে একদম আলাদা। প্রধানত গত 15.5-16 বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে স্বাধীনভাবে তার ভোটটি প্রয়োগ করতে পারেনি। এই যে 15.5 বছরের যারা ভোটাধিকার পাননি, তাদের বয়স এখন কারো 35 থেকে 40 বছর বয়স। 3 থেকে 4 কোটি। 3টি নির্বাচনে তারা ভোটটা দিতে পারেনি। ফলে তাদের ভিতর যে আগ্রহ, এটি আপনি অন্যান্য যে কোনো নির্বাচনের চেয়ে এইবারের আগ্রহটা স্বাধীনতার পরে বেশি। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে মোট ভোটারের
সবচেয়ে বড় অংশ কিন্তু এই ভোটাররা, ইয়েস, সবচেয়ে বড় অংশ। এবং নতুন ভোটার যারা। নতুন ভোটার না, তারা পুরানা তরুণ ভোটার, এবং বা নতুন এইবারই ভোটার। প্রথম তারা সুযোগ পাচ্ছে ভোট প্রয়োগ করতে। এই ভোটাররা এমন একটা অবস্থায় তারা দেশটাকে দেখতে চায়, এই ইয়াং যারা ভোট দিতে পারেনি, সেটা যে কোনো শ্রেণীর হোক, রিকশাওয়ালা হোক, আর শিক্ষিত বেকার যুবক হোক, শিক্ষিত চাকুরিজীবী হোক, বা বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষ হোক, এমনকি রাজনৈতিক কর্মী যারা, তারাও। একটা হচ্ছে তাদের আগ্রহ, দ্বিতীয় হচ্ছে তারা এইবার ভোটাধিকার প্রয়োগ করে একটা পরিবর্তন আনতে চাচ্ছে। কিসের পরিবর্তন? অর্থাৎ গণতন্ত্রের পথে যাতে যাত্রা করতে পারে, এইটা হচ্ছে তাদের, মানে একেবারে মোটা দাগে তাদের ইচ্ছা। এমন দেখেন, এই 15 বছর শুধু যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই এইটা বললে যথেষ্ট হবে না। এই 15 বছর তারা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পায়নি। এই 15 বছর তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। গুম খুন, যে জিনিসটা আমাদের এত মাত্রায় আগে ছিল না, গুম খুনের অভিযোগ কখনো কখনো শোনা গেছে স্বাধীনতার পর থেকে, এই 15 বছর আগ পর্যন্ত সেটি হাতে গোনা কয়েকটি। কিন্তু গত 15.5 বছর যেটা হয়েছে সেটা আমাদের ধারণা কল্পনার বাইরে। এই সংখ্যাটি এখন পর্যন্ত সঠিকভাবে কারো পক্ষে নিরূপণ করা সম্ভব হচ্ছে না। যেমন নিরূপণ করা যাচ্ছে না এই যে প্রায় 1 শতাধিক ডেড বডি পড়ে আছে এই জুলাই আগস্টের আন্দোলনের, যাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না, আইডেন্টিফাই করা যাচ্ছে। ঠিক তেমনি যারা গুম হয়েছেন সব ইনফরমেশন কিন্তু আমাদের কাছে আসছে না, মানে রাষ্ট্রের কাছেই আসতেছে না। অনেকগুলি কারণ। একটা কারণ হচ্ছে মানুষের ভিতর অবহেলা আছে, নিজের প্রতি নিজের অবহেলা বা পরিবারের অবহেলা। দেখেন, রাষ্ট্রের তরফ থেকেও উদ্যোগের, যথাযথ উদ্যোগের ক্ষেত্রে অনেক ঘাটতি রয়ে গেছে। যেমন এই যে যারা এখন পর্যন্ত চিহ্নিত হয়নি জুলাই আগস্টের শহীদ, তাদের ছবিগুলি তো প্রকাশ করা যেত, তাদের ব্যাপারে বিজ্ঞাপন দেওয়া যেত, বিজ্ঞপ্তি দেওয়া যেত। তাহলে হয় কি, একটা ফ্যামিলির একটা মানুষ হয়তো মানে আসছে না সামনে, কিন্তু তার পরিবারের অন্যান্য বন্ধু বান্ধব পরিচিত জনরা ওই ছবি দেখে শনাক্ত করতে পারত। এবং রাষ্ট্রের এটা খুব বড় দায়, কিন্তু তারা এটা করছেন না। ঠিক গুমের ব্যাপারে যেটা হয়েছে, গুম এত বড় একটা অপরাধ এবং এটি মাসের পর মাস চালিয়ে আসছে। এইখানে একটা ভ্রান্ত ধারণা আমাদের ভিতরে আছে। আমরা কিন্তু কথা প্রসঙ্গে বলে ফেলি যে গুমের সাথে সেনাবাহিনী যুক্ত। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে এবং এই গুম খুন নিয়ে যেহেতু কাজ করেছি, সেহেতু আমি স্পষ্ট ভাষায় একটা জিনিস বলতে চাই যে গুমের সাথে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা নেই। কি আছে? সেটা হচ্ছে সেনাবাহিনীর থেকে যারা ডেপুটেশনে, র্যাবে বা ডিজিএফআই-তে বা এনএসআই-তে বা অন্য কোনো সংস্থায় গিয়েছেন, তারা সেই সংস্থা বা সেই বাহিনীতে যে এই ধরনের অপরাধের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা। এবং তারা আবার এই অপরাধের পরে আবার কিন্তু মাতৃবাহিনীতে ফেরত এসছেন, অর্থাৎ সেনাবাহিনীতে। তাকে যে অভিযোগটা করার জন্য প্রাথমিকভাবে তাকে যে চিহ্নিত করা হয়েছে আমাদের তরফ থেকে, এটি হচ্ছে, আমি বিচার না হওয়া পর্যন্ত আমি অপরাধী বলতে পারছি না, কিন্তু প্রাথমিকভাবে আমাদের সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এই ব্যক্তিরা এই ঘটনার সাথে সরাসরি যুক্ত। এখন তারা বর্তমানে সেনাবাহিনীতে আছে, ফলে তাদেরকে এখন লেফট রাইট করতে হচ্ছে। সেনাবাহিনীর অফিসার হিসেবে মানে তার দায় বা অপরাধটা কিন্তু সেনাবাহিনীতে থাকাকালীন সময়ে না, যেই সময় তিনি ডেপুটেশনে ছিলেন তিনি সেই সময় এই ঘটনাগুলির সাথে যুক্ত হয়েছেন। এবং দেখেন, ওই সময়ে বাংলাদেশের সমস্ত বাহিনী, সমস্ত সংস্থা, সমস্ত মানে পেশার গ্রুপগুলো এমনভাবে বিধ্বস্ত হয়েছে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক বিবেচনায় বা রাজনীতিবিদদের ইচ্ছায় বা দেশ পরিচালনা যারা করেছেন সেই রাজনীতিবিদদের ইচ্ছায়, সেটি তার পেশার যে নৈতিকতা সেটা সমুন্নত রাখতে পারেন না, দাসসুলভ হয়েছিল। এবং এর প্রভাবটা আসলে বিগত নির্বাচনগুলোতেও পড়েছে। হ্যাঁ, এবং শুধু নির্বাচনে পড়েনি তা না, নির্বাচনই তো হয়নি, তার প্রভাব সেটাই প্রভাবিত করা হয়েছে। দেখেন, এখনো আমি দুর্ভাগ্যজনক যে এখনো অনেককে বলতে শুনি, মানে আমাদের দেশটা এত দলকানা হয়ে যাচ্ছে, যিনি যে দল করেন সেই দলের বিরুদ্ধে কথা বললেই তিনি মনে করেন
যে এটা অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে। বিশ্বাস করেন, এই যে যে কোড আনকোড আয়নাঘর বা ছোট ছোট গুপ্ত সেল, এগুলো আছে, মানে ছিল, এখনো অবয়ব রয়ে গেছে, ধ্বংস হয়নি। অনেকে এটা বিশ্বাস করতে চান না, অর্থাৎ ওই সময় সরকারি দল যারা করতেন তারা বিশ্বাস করতে চান না, না। সেটা তো তারা চাইবেনই না। একটা চেয়ার যেটাতে বসে আমি নিজে মানে দেখছিলাম যে এটা কিভাবে কাজ করে, সেইটাকে বানাই দিল যে ওই চেয়ার আমি আবিষ্কার, মানে আমি তৈরি করছি। মানে ভয়াবহ একটা জিনিস, যে এইখানে যদি আমরা দল মতের ঊর্ধ্বে যে বিষয়টাকে না দেখি, তাহলে কি হবে জানেন? ভবিষ্যতে আবারও আমি আইনাঘর একটু ফিরে বলি, আসার আশঙ্কা মাহফুজ থেকে যায় বাবু কিনা। এক সময় মাহফুজ বাবুকে ডিজিএফআই উঠায় নিয়ে যায় এবং তার ট্রেস আজ পর্যন্ত হয়নি। সেটি যেমন আমরা বলবো, তেমনি এই যে গত 15.5 বছরে যা হয়েছে সেটা আমাদের বলতে হবে। এবং এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাসদ, সিপিবি কোন দলীয় বিবেচনায় করা ঠিক না। একটা যারা বিরতি নিতে হবে ভিকটিম, অবশ্যই তাদেরকে ভিকটিম হিসাবে, অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের শিকার হিসাবে আমরা দেখতে চাই। অবশ্যই আমরা ফিরে এসে তো জনাব তারেক রহমান বলেছেন একটা বড় দায় আসলে এখন পর্যন্ত যারা অপেক্ষায় আছে সেই স্বজনদের জন্য আসলে এটা অনেক কষ্টের, অনেক বেদনার। আমরা একটা বিরতি নিচ্ছি। আর আইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে দর্শক সঙ্গে থাকুন, ফিরছি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর আইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনায় চলে যেতে চাই। আহমেদ ফেরদৌস, এই অংশে আপনার কাছে শুরুতেই আসতে চাই এবং খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে আমি এই প্রশ্নটির উত্তর চাই, যেটি নূর খান লিটন বলছিলেন যে দল মতের ঊর্ধ্বে গিয়ে সকলেরই এক ধরনের জবাবদিহিতার কথা তিনি বলছিলেন, যে সকলকে বলতে হবে কথা এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে। সেটি রাজনৈতিক দলের নেতা কিংবা বড় কোনো পজিশনে থাকা যিনি হোক না কেন, প্রত্যেককে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে জবাবদিহিতার বিষয়টি, এটি আসলে আপনি কিভাবে দেখেন? কোনো চর্চা আছে কিনা সেটি তা জনগণের কাছে হোক কিংবা তাদের নিজেদের দলের মধ্যেই হোক। আমি যদি রাজনৈতিক প্রেক্ষাপটে আপনাকে জিজ্ঞেস করি, আহমেদ ফেরদৌস। জবাবদিহিতা জনগণের কাছে তো নাই, সিম্পল। কারণ এক একজন প্রশাসনে আমরা যারা বসি, আমরা হয়ে যাই রাজা, ভাই হয়ে যায় প্রজা। সিম্পল। মাননীয়, মহামান্য, মহোদয় বলতে বলতে ভাই মুখ ব্যথা হয়ে যায়, আমার 2টা দাঁত ভেঙে গেছে বলতে বলতে। ছাত্রদেরকে বলছি তোরা বলবি না এগুলি, ডিসি সাহেব বল, ডিসি আপা বল। 1 2 নম্বর হলো দলের মধ্যে জবাবদিহিতা। সোনিয়া, নাই। কেন নাই? গ্রামে বা উপজেলায়, লিটন ভাই ধরেন ওনার উপজেলায় একটা দলের কাজ করে আসছে, নমিনেশনটা উনি পাবে না। হি ডাজন্ট হ্যাভ মানি, হি ডাজন্ট হ্যাভ পাওয়ার। তো এই রাজনীতি কালচার আপনি কিভাবে ইয়ে করবেন? আর জবাবদিহিতা জনগণের কাছে, এই সরকারও তো জনগণের কাছে জবাবদিহিতা করেনি। এই ইউনূস স্যার সরকারও তো যদি জবাবদিহিতা করতো, তাহলে ওনারা যেমন জাপানে ট্রেনে 1 মিনিট লেট হওয়ার কারণে রেলমন্ত্রী 1 ঘন্টা মাথা নয় মাপ চাইছে লাইভ। তা আমাদের যে আইনমন্ত্রী আছে, আইন উপদেষ্টা, ওনার তো একদিন এরকম করে করা উচিত ছিল। হাদির কিলার কেমনে বের হলো, হাউ? উনি প্রধান বিচারপতির লেম এক্সকিউজ দিচ্ছে। দিস ইজ বুলশিট, সোনিয়া। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। ভাই অনেক মুরব্বী, কিছু মনে না করলে। দিস ক্যানট বি আ কালচার। এই যে আমি ওনাকে দেখাবো, উনি আপনাকে দেখাবেন, উনি আমাকে দেখাবে, দিস ইজ নট জবাবদিহিতা। আর আরেকটা জিনিস দেখেন, নির্বাচন আসতেছে, নির্বাচন ইজ নট দি সলিউশন। আমি বলছি না যে আমরা গণতন্ত্র চাই না। রাষ্ট্রের যে খতগুলি ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠান, আমি সেনাবাহিনীর একটা সামান্য গর্বিত অফিসার, আমাদের প্রতিষ্ঠানও খটটা রিপেয়ার হয়নি। সো এই 18 মাস কি হলো? আবার যেই লাউ সেই কদু। লোকজন বলে যে এক ফ্যাসিস্ট থেকে আরেক ফ্যাসিস্ট, নতুন ফ্যাসিস্টের আসার মধ্যে কি ট্রানজিশন ইজ ডক্টর ইউনূস গভর্নমেন্ট? এই কোয়েশ্চেন যখন আসে, তখন এটার উত্তর আমি জানি না ভাই দিতে পারবে কিনা। আই হ্যাভ নো অ্যান্সার। আমি একটু খুঁজি। নূর খান লিটন, আপনার কাছে কোনো উত্তর আছে কিনা যে এই যে দীর্ঘ সময় ধরে সংস্কারের কথা বলা হলো এবং বিভিন্ন রকমের কমিশন গঠন করা হলো, বিভিন্ন রকমের সংস্কারের কথা বলে নির্বাচনের সময়টিকে আসলে প্রলম্বিত করা হলো, কিন্তু বাংলাদেশের দরকার, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা গণতান্ত্রিক সরকার দরকার। সেক্ষেত্রে আসলে আমরা যে জবাবদিহিতার কথা বলছি,
এই সরকারও জবাবদিহিতার দায় এড়িয়ে যেতে পারেন কিনা? নূর খান লিটন। দেখেন, আমাদের এখানে আমরা কিন্তু খুব সুন্দর দুটো ভাষা জেনে মানে চর্চা করার চেষ্টা করি। চর্চা মানে বলি, একটা হচ্ছে জবাবদিহিতা, একটা হচ্ছে স্বচ্ছতা। এটা আপনি যে কোনো রাজনীতিবিদদের সাথে কথা বলবেন, তারা বলবে যে হ্যাঁ এটা হওয়া উচিত। এমনকি তাদের মিটিং যখন হয় তখন এই জবাবদিহি আর স্বচ্ছতা নিয়ে অনেক কথা বলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, সেইখানে সেই আবহাওয়া কি আমরা তৈরি করতে পেরেছি যে এই আবহাওয়ার ভিতরে সবাই জবাবদিহিতার একটা কালচার দাঁড়ায় যাবে, Not at all. স্বচ্ছতার বিষয় থাকবে সমস্ত প্রতিষ্ঠানে, সেই জায়গাটিতে আমরা যেতে পারিনি। আপনি একটু ভাবেন তো, আমাদের আকাঙ্ক্ষা আশা 5 তারিখে কিন্তু অনেক কিছু। অনেকে আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে 5ই সেপ্টেম্বরকে শুধুমাত্র চোখে দেখতে চাচ্ছি। এই মানে জুলাইয়ের 1 তারিখ থেকে 5ই সেপ্টেম্বরের আগে যে 15.5টি বছর লাগাতার সংগ্রাম হয়েছে, লাগাতার মানুষ মারা গেছে, লাগাতার গুম হয়েছে, লাগাতার মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে বিএনপি, জামাত এবং তৎকালীন অন্যান্য যে বিরোধী দলগুলো ছিল। আপনি দেখেন তো 5ই আগস্টের পরে এই যে 8ই আগস্ট, এই 3টা দিন, এই 3টা দিনে আপনি কোনো দিক নির্দেশনা পেয়েছেন? It was a state. আপনি খেয়াল করেন তো, কোনো দিক নির্দেশনা ছিল না। আর এইবারের আন্দোলনে দেখেন কোনো কাঠামো ছিল না। রাজনীতির যে কাঠামো থাকে, অনেকে এটাকে গণ অভ্যুত্থান বলি বা বিপ্লব বলার চেষ্টা করছি। একটা বিপ্লবী সংগঠন কি ছিল? জনগণকে কি বিপ্লবের জন্য প্রস্তুত করা হয়েছিল? জনগণকে আদৌ এই বিপ্লব বলতে যা বুঝায় সেটা বুঝেছিল? No. তাহলে কেন মানে 8 তারিখের পর থেকে ক্ষমতার অংশ নেওয়ার জন্য কামড়াকামড়ি শুরু হয়ে গেল? Yes. এটি আগে ভাবতে হবে। আমরা অনেক সংস্কারের কথা বলছি, আরে ভাই মূল জায়গায় তো আমরা যেতে পারিনি। সংস্কার তো অবশ্যই চাই, কিন্তু সংস্কার চাওয়ার জন্য যে পরিস্থিতি, যে অবস্থা, যে সংস্কৃতির যে বিকাশ থাকা দরকার, সেটা ছিল না। এখন আমাদের বাস্তবতা হচ্ছে অতি দ্রুত একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতন্ত্রের পথে যাত্রা করা, এটা হচ্ছে সবচেয়ে জরুরি। এবং এই সময়ের যে চাহিদা, সেটা হচ্ছে এইটা। এখন আপনি দেখেন অনেকগুলি ছোট ছোট গ্রুপ তৈরি হয়েছে, দৃশ্যমান অদৃশ্যমান। ফলে কখন কাকে আমরা নেতা বানায় ফেলছি, তার ভাষা কি ছিল, এগুলি আমরা ভুলে যাচ্ছি অনেক ক্ষেত্রে। আমি জানি অনেক সত্য কথা অপ্রিয় লাগতে পারে, কিন্তু দেশটা তো ভাই আমার আপনার সবার। দেশটা মৌলবীর, দেশটাই মানে দাড়ি ছাড়া আমাদের মতো মানুষের, দেশটা একজন বেকার যুবকের, দেশটা একজন আমলার, দেশটা একজন রিকশাওয়ালার, সবার। দেশটাকে বাঁচান ভাই, দেশটাকে বাঁচান, দেশটাকে এই যে আর্তনাদ আমার, যে দেশটাকে বাঁচান। আপনারা কেউ বুঝতে চাচ্ছেন না যে আগামী সময়গুলি কি যা আসতে পারে আমাদের সামনে। এইবারের ভোট যুদ্ধটা কতটা ভয়ানক হতে পারে, এটাও কিন্তু আমরা কেউ এখন পর্যন্ত হয় বুঝে স্বীকার করছি না অথবা বুঝতে চাচ্ছি না। একটা বিরতি নেই। একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে এইবারের আমরা যে মানে একটা মহান জায়গাটা আমরা মিস করব যদি কিনা 71-কে 24-এর মুখোমুখি দাঁড়া করিয়ে দিই। Confrontation. Yes. আমাদের এইখানে মনে রাখতে হবে একটা অপরের পরিপূরক, 24টা 71-এর পরিপূরক। সেক্ষেত্রে আসলে আমরা এই চেষ্টাটা তো জুলাই অভ্যুত্থানের সময় থেকেই দেখছি নূর খান লিটন, যে 71-কে জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টা কিন্তু চলছে। এবং এই নির্বাচনেও আসলে এটির প্রভাব পড়বে কিনা, বা এই নির্বাচনেও আমরা সেটির প্রভাব দেখতে পাবো কিনা, সেই আশঙ্কা তৈরি হবে কিনা। দর্শক, একটা বিরতির পরে সে নিশ্চয়ই আলোচনাগুলো থাকছে, সঙ্গে থাকুন, ফিরছি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক আলোচনায় চলে যেতে চাই। মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, আপনাকে এই অংশে শুরুতেই খুব কম সময় সংক্ষেপে আমি প্রশ্নটির উত্তর চাই। সেটি যেমনটা নূর খান লিটন বলছিলেন যে মুক্তিযুদ্ধ এবং জুলাইকে যদি মুখোমুখি দাঁড় করানোর যে অপচেষ্টা, সেটা তো আসলে আমরা শুরু থেকেই দেখেছি। এবং এই নির্বাচনেও যদি নির্বাচনের আগে যদি কোনো মতে এরকম একটা ডিজাস্টার হয়, সেটি নির্বাচনের জন্য আসলে এক ধরনের অশনি সংকেত, এবং এটি একটা বড় প্রভাব ফেলবে বা এক ধরনের মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে নির্বাচনকে। আপনার কাছে একটু জানতে চাই আহমেদ ফেরদৌস, আপনিও কি এমনটাই মনে করেন কিনা? জি, আমি মনে করি এটা একটা সাংঘর্ষিক, এটা যদি হয়
অনেক খুনাখুনি হবে। এটা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী এটা কতটুকু ট্যাকেল করতে পারবে, আই হ্যাভ এভরি ডাউট। সেকেন্ডলি সোনিয়া, একটা ইস্যু আমরা ভুলে যাচ্ছি, ইলেকশনে কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস আছে, এই ফ্যাক্টরস গুলি নিয়ে আপনি আলোচনা করেন নাই। এক্সটার্নাল ফ্যাক্টরস হলো লাইক, আমি ব্লান্টলি বলি, ইন্ডিয়ান ফ্যাক্টরস, আমেরিকান ফ্যাক্টরস, চাইনিজরা ওরা ট্রেড, ইদানিং টার্কিশ ফ্যাক্টরস ইজ কামিং আপ উইথ, পিপল আর সেইং উইথ জামাত, রাশিয়ানদের ইন্টারেস্ট। আচ্ছা, একটা একটা করে আসি ছোট্ট করে, যদি 30 সেকেন্ড করে পাই। ইন্ডিয়াদের জনগণের সাথে তো আমাদের কোনো বন্ধু মানে শত্রুতা নেই, আমাদের বিরোধ নেই। আমাদের শত্রুতা হলো হিন্দুত্ববাদী শুভেন্দু টাইপ লোকজনের, যারা অমিত শাহ আমাদেরকে বলে যে আমরা উই পোকা। এই শুভেন্দু টাইপের লোকজনের ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে, জনগণের কাছে রিকোয়েস্ট, পিটা দেন। তাহলে আমরাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সমস্যা করতে পারি, ইন্ডিয়ার নিরাপত্তার হুমকি হবে, বাংলাদেশ এটা করবে না। পাকিস্তান একটা ইস্যু আসছে, খেয়াল করে দেখেন, আমরা পাকিস্তানের আইএসআই এর রোবট হতে চাই না বাংলাদেশ, সিম্পল। আমেরিকান ইন্টারেস্টের কথা যদি আসি, সবাই কিন্তু এটাকে ভুলে যাই। আমাদের সোকল একজন খলিল সাহেবের কথাই বলে, আমি নাম নিয়েই বললাম, উনি কি আমেরিকায় যে চুক্তিটা করে আসলো যে ইসরায়েলে আর প্যালেস্টিনে আমাদের যে বাহিনী ইউএনএ যাবে, তো ইট ইজ এগেইনস্ট, এটা পলিটিক্যাল ডিসিশন, এটা বিশ্লেষণ করা যেত, এটার স্টেক হোল্ডার সশস্ত্র বাহিনী, ওদের সাথে পরামর্শ নেওয়া যেত, হু ইজ হি, এবং এটার ডিজাস্টারটা এই রাষ্ট্রের জন্য খুব ক্ষতি হবে। আমি তো একটু খোঁজ খবর রাখি, পড়াশোনা করি, টার্কি হ্যাজ বিকাম ভেরি অ্যালার্মিং একটা জিনিস। এবং লাস্টলি আমি একটা জিনিস সবার কাছে রিকোয়েস্ট করব, যে এই ইলেকশনে রাজনৈতিক দলগুলি যদি সহনশীল আচরণ না করে, রাজনৈতিক ঐক্য, তাহলে অবশ্যই কিন্তু রাজনৈতিক ঐক্য। খবর আছে। অসংখ্য ধন্যবাদ আহমেদ ফেরদৌস। আমি খুব সংক্ষেপে নূর খান লিটনের কাছে চলে যেতে চাই এবং খুব সংক্ষেপে জানতে চাই, আসলে রাজনৈতিক ঐক্য ছাড়া কোনো নিরাপত্তা ব্যবস্থায় কাজ করবে না, এমনটাই বলা হয় সব সময়। আমাদের রাজনৈতিক ঐক্য আসলে ধরে রাখার প্রয়োজন, এবং একটা নির্বাচনকে কেন্দ্র করে তো অনেক রকমের ভূ রাজনৈতিক বিষয় আশয় থাকে, যেটি আহমেদ ফেরদৌস বললেন। খুব সংক্ষেপেই একটু পরামর্শ চাই নূর খান লিটন। আসলে আমি প্রশ্ন করতে চাই না, পরামর্শ চাই, এবারে নির্বাচনটিকে সুষ্ঠু এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক করা যাবে কিভাবে? দেখেন, সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে এইবারের নির্বাচনটাকে যদি সুষ্ঠু করতে চাই, তাহলে সরকারের সদিচ্ছাটা হচ্ছে 1 নাম্বার, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, তৃতীয় হচ্ছে জনগণের সচেতনতা। 3টা জিনিসকে যদি সমন্বয় করা যায়, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন আমরা পেতে পারি আন্ডার দিস নির্বাচন কমিশন। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে, দেশটাকে যদি এগিয়ে নিতে চান, যে ভঙ্গুর অবস্থায় আমরা দেশটা এখন ভঙ্গুর, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এখানে নানা মত, নানা পথ, দেখেন একটা হুইসেল বাজাচ্ছে কোথার থেকে, এদিকে একটা বাড়ি ভেঙে ফেলতেছে, কোথার থেকে একটা হুইসেল দিচ্ছে, অফিস উড়াই দিচ্ছে। এই যে ব্যাপারগুলি, তার মানে হচ্ছে কি, এক ধরনের অস্থিরতা তৈরি করার জন্য অদৃশ্য কিছু শক্তি ক্রিয়ারত আছে। এই জন্য জরুরি যে জিনিসটা দরকার হচ্ছে, নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় একটা ঐক্য তৈরি করে ফেলা, এবং জাতীয় ঐক্যই কেবলমাত্র পারে আমাদের জাতিকে সামনে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে এবং একটা সুষ্ঠু নেতৃত্ব দেওয়ার অসংখ্য ধন্যবাদ, সুযোগ করে দিতে। অসংখ্য ধন্যবাদ নূর খান লিটন এবং মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। আর আইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতি আপনাদের ধন্যবাদ। শুভরাত্রি।